রহস্য ও থ্রিলার নিয়ে নির্মিত। সাথে আছি আমি কাজী মুগ্ধ মৌসুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন একজন গল্পকথক তাইবা আপু। তাইবা আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কাহিনী দেওয়ার জন্য। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রুকুর চোখে সালমানের চেহারা ভাসতেই তার চোখ টলমল করতে থাকে। চোখ বন্ধ করে সে সেই সব স্মৃতি মনে করতে থাকে। সালমানের কষ্টের দিনগুলো সব তার চোখের সামনে ভাসতে থাকে। আঘরি আরও বলেন, বৎস, কি সিদ্ধান্ত নিলি? রুকু চোখ মেলে তাকায়। তাকে ভীষণ অসহায় দেখাচ্ছে। সে আর কিছু ভাবে না। তার রুহের বলি দিয়ে যদি সালমান এই পৃথিবীতে থাকতে পারে তাহলে তাই হোক। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি রাজি। সিন পরিবর্তন হয়ে সেহরিশের কাছে চলে যায়। সেহরিশ বলে, গুরুজি, এই ক্রাকুম্বা যত শক্তিশালী হোক না কেন, আমি বেঁচে থাকতে তার এই উদ্দেশ্য কখনো সফল হতে দিব না। আমি তোমার উপর বিশ্বাস রাখি বৎস, তুমি নিশ্চয়ই সফল কাম হবে। আর শোনো, সালমানের আত্মা দিনের বেলা ওই কাকতারুয়ার বন্দি থাকে। সূর্য ডোবার আগ মুহূর্তে যখন সূর্যের লাল আভা কাকতারুয়ার ওপর পড়ে তখন সে প্রাণ ফিরে পায়। সালমান এখনও জানতে পারেনি রুকসানাকে ক্রাকুম্বা উঠিয়ে নিয়েছে, কারণ বাড়িতে বান মারার ফলে সালমান দেখতে পাবে না সেখানে কি হচ্ছে। কিন্তু সে নিশ্চয়ই খুব শীঘ্রই জেনে যাবে সব। আর আরেকটা কথা জেনে রাখো বৎস, তোমাদের মধ্যে বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করো। আর আমি যা যা বলেছি তা যথাস্থানের যোগ্য ব্যক্তিকেই জানাবা, নতুবা না। নিজের মতো কাজ করে যাও। আমি আশীর্বাদ করি তুমি সফলকাম হও। আমি কিভাবে এই ক্রাকুম্বাকে হারাতে পারবো গুরুজি? আর কিভাবে রুকসানা মেয়েটিকে বাঁচাতে পারবো? কিভাবেই বা ওই 3 কঙ্কালের সন্ধান পাবো? আর ওই বিশ্বাসঘাতককে কিভাবে বা চিনতে পারবো? দৃশ্য চলে যায় ওয়াসিমের কাছে। সবাই ঘুমে বিভোর হলেও ঘুম নেই ওয়াসিমের চোখে। তার কেবল রুকুর জন্য চিন্তা হচ্ছে, মেয়েটা ঠিক আছে তো? মনটা এত কুগাইছে কেন? কোনো বিপদে পড়েনি তো সে? এদিকে হায়দার দাও ধার দিচ্ছে। ওই ইমন আর সালেহাকে সে নিজ হাতে জবাই করবে। বড় সাহেবরা যখন ঘরে কথা বলছিলেন তখন কৌতূহল দমিয়ে রাখতে না পেরে হায়দার জানলার ধারে দাঁড়িয়ে শুনছিল সব। তার স্ত্রী আকবরীকে এত নির্যাতন করে মেরেছে শুনে তার 2 চোখে যেমন পানি জমেছে তেমনি মস্তিষ্কে প্রতিশোধের আগুন জ্বলছে। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও সেহরিশের কাছে চলে যায়। আমানুল্লাহ চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করতেই তার হাতে একটা সাদা চকচকে তালোয়ার দৃশ্যমান হয়। তালোয়ারে খোদাই করা সাপের চিহ্ন। আমানুল্লাহ বলেন, এই তালোয়ার দৈত্যদানবদের ধ্বংস করতে ব্যবহার করা হয়। এমনকি এর এমন কারিশমা যে অপ আত্মা থেকে পিশাচ, ডাইনি, শাকচুন্নি সব এক ঘায়ে কুপকাত হয়ে যাবে। এটা আমি পেয়েছিলাম আমার ওস্তাদজির থেকে। আজ আমি এটা তোমায় দিলাম। তবে মনে রেখো, এই তালোয়ার তুমি কেবল একবারই ব্যবহার করতে পারবে। প্রথম এবং শেষবার এই তালোয়ার ব্যবহার করার পরই তা গায়েব হয়ে যাবে। তাই এর যথাযথ ব্যবহার আগে নিশ্চিত করো। এই তালোয়ার দিয়ে তুমি ক্রাকুম্বাকে বিনাশ করবে। তাকে মারতে হলে এই তালোয়ার তার মাথা বরাবর ঢুকিয়ে দিতে হবে। তার মস্তিষ্ক ধ্বংস হলে সে ধ্বংস হয়ে যাবে। আর এই নাও বলেই আমানুল্লাহ একটা ত্রিকোণ আকৃতি কালো পাথর এগিয়ে দেন সেহরিশের দিকে। সেহরিশ হাত বাড়িয়ে নিয়ে বলে, এটা কি গুরুজি? এটা হলো পুণ্যময় পাথর। এটার অলৌকিক ক্ষমতা আছে। তুমি এটি হাতে নিয়ে 3 বার বিসমিল্লাহ বলে মনে মনে তোমার আর্জি জানাবে। তুমি যা দেখতে বা জানতে চাইবে তাই জানতে পারবে। এই চমৎকারী পাথর তোমায় সন্ধান দিবে ওই 3 কঙ্কালের খণ্ড কোথায় রাখা হয়েছে। মনে রেখো, তোমাদের মধ্যে সেই বিশ্বাসঘাতক যার ছায়া অনেক আগেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জি গুরুজি, আমার মনে থাকবে বলে সেহরিশ সালাম দিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসতেই তার চোখের সামনে প্রাসাদ হাওয়ায় মিশে যায়। ধীরে ধীরে সেহরিশের নিদ্রাযাত্রা সম্পন্ন হয়ে সে থপ করে চোখ খুলে উঠে বসে। তার এক হাতে সেই চকচকে সাদা তালোয়ারটি এখনও জ্বলজ্বল করছে, অন্য হাতে সেই পুণ্যমন পাথরটি। সেহরিশ উপরের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, ধন্যবাদ গুরুজি। আমরা দেখতে পাই আমানুল্লাহ তান্ত্রিক ও সুন্দর একটা হাসি দিয়ে বলেন, বিজয়ী হও বৎস। পরদিন সকালে ঘুম ভাঙার পরপরই হাবিবা গিয়ে অধরার কক্ষে হাজির। অধরা তো এখনও বুঝতে পারেনি তাদের রহস্য ফাঁস হয়ে গেছে। তাই সে মুচকে হাসি দিয়ে বলে, কি খবর? আজ দেখি মহারানীর চরণের ধুলো পড়ল এই অধমের কক্ষে। হাবিবা নাক ফুলিয়ে বলে, পচা তুমি আপুই। অধরা ভ্রূ কুঁচকে বলে, কিন্তু কেন? কি করলাম আমি? কি করনি বলো তো? তুমি যে বাবর চাচার মেয়ে এটা তো এতদিন লুকিয়ে রেখেছ। তুমি খুব পচা, আমাকেও তো বলতে পারতে আপু। অধরা হকচকিয়ে যায়। সে ভাবে, হাবিবা এইসব কিভাবে জানল? তাকে চিন্তিত দেখে হাবিবা বলে, চিন্তা করো না আপু,
আমরা কেউ তোমাদের ভুল বুঝিনি। গতরাতে বাবর চাচা নিজ মুখে সব স্বীকার করেছে, তাই আমরা সব জেনেছি। অধরা যেন আশ্বস্ত হয়, কিন্তু বাবা হঠাৎ কেন বলতে গেল এসব? তাকে তো নিষেধ করেছিল ভাইয়া। অধরা চুপ থাকতে দেখে হাবিবা আবারও বলে, ওই তান্ত্রিক ভাইয়া চাপ দিয়েছিল সব স্বীকার করার জন্য। তুমি তো জানো সে কত জ্ঞানী ব্যক্তি, সে আগেই জেনে গিয়েছিল সব, তবুও বাবর চাচার মুখ দিয়ে সব বলিয়েছে। অধরা চিন্তিত মুখে বলে, কি বলেছে বাবা? কি আবার, তোমরা দুই ভাই বোন যে জেদ ধরে এই গ্রামে এসেছ, কাকতাড়ুয়ার রহস্য সমাধানে এটাই বলেছেন, আর তোমরা ওনার মেয়ে ছেলে, এতটুকুই। অধরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। হাবিবা ভ্রু নাচিয়ে বলে, কেন আপুই, আর কি কিছু জানা বাকি আছে নাকি? অধরা ঝটপট বলে, আরে না না, বাবা যা বলেছে সব ঠিকই বলেছে, আর কিছু না। হাবিবা মুচকি হাসে। তখনই উঠানে চিল্লাচিল্লি শোনা যায়। অধরা আর হাবিবা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বাইরে দ্রুত চলে যায়। উঠানে আকন্দ শেখ মাটিতে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। তাকে উদ্ভ্রান্তের মতো লাগছে, কোনো হুঁশে নেই তিনি। সেহরিশ, ওয়াসিম, আশিক এবং বাড়ির কর্মচারীরা সবাই আতঙ্কিত। ময়নামতি ও সালেহাকে ঘরে দেখতে না পেয়ে বাইরে এসেছিলেন খোঁজার জন্য, কিন্তু আকন্দ শেখকে মাটিতে বসে থাকতে দেখে তিনিও দৌড়ে গিয়ে তাকে আঁকড়ে ধরে জিজ্ঞেস করেছেন, কি হইল আপনার? এমনে মাটিতে বইয়া রইলেন কে? আকন্দ শেখ কোনো কথা বলছেন না। হাবিবা আর অথরা বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? আশিক বলে, হায়দার বাইরে কে ডাইজানি জবাই করে মাইরা লাইছে। অথরা, হাবিবা, ময়নামতির সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আকন্দ শেখ বলেন, আমগো বাড়িত শুনে ঢুকছে রে, একটার পর একটা খুন হইতাছে। ওয়াসিম বলে, মিস অধরা, আপনি এসআই মেহেদিকে কল করে বিষয়টা জানান দ্রুত। অধরা মাথা নাড়িয়ে মোবাইলে মেহেদির নাম্বার ডায়াল করে কল করতেই 2-3 বার রিং হতেই সে রিসিভ করে। অধরা বলে, ভাইয়া তুই মাতব্বর চাচার বাড়িতে দ্রুত ফোর্স নিয়ে আয়, এখানকার একজন কর্মচারী হায়দারকে কে যেন জবাই করে মেরে ফেলেছে। অপর পাশ থেকে মেহেদি কিছু বলতে অধরার চোখ বড় বড় হয়ে যায়। সে বলে, কি? সবাই আতঙ্ক আর কৌতূহল নিয়ে অধরার দিকে তাকিয়ে আছে। সেহরিশ বলে, মিস অধরা, কি বললেন এসআই মেহেদি? অধরা এবার কাঁপা কাঁপা গলায় বলে, বাগানে 2টা লাশ পাওয়া গেছে, যাদের গতরাতে কাকতাড়ুয়া মেরে ফেলেছে, আর তারা আর কেউ নয়, ইমন চাচা আর সালেহা বানু। ময়নামতি ভয়ে এক চিৎকার দেন। হাবিবা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। আকন্দ শেখও স্তব্ধ হয়ে গেছেন। ওয়াসিম, আশিক এবং বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে। সেহরিশ বলে, এটা হবারই ছিল, আজ নয়তো কাল তাদের এমনিতেই নিশ্চিহ্ন করে দিত সালমান। দৃশ্য চলে যায় বাগানে। সকালে খবর পেয়েই বাগানে ফোর্স নিয়ে ছুটে এসেছে মেহেদি এবং হাবিবুর। ডেকচির ভেতরে ইমনের রান্না করা মাংস আর ডেকচির ঢাকনার উপরে তার কাটা মাথা। কিছুটা দূরেই সালেহা বানুর জমিনে পুঁতে রাখা লাশ, শুধু লাশটা জমিনের উপরে দৃশ্যমান। ফরেন্সিক টিম সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মেহেদি হাবিবুরকে এদিকটায় দেখতে বলে তিনি চলে যান মাতব্বর বাড়ির দিকে। মাতব্বর বাড়িতে সবাই ঝিম ধরে বসে আছে। আকন্দ শেখ হায়দারের লাশ নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাগানেও যেতে পারছেন না। বাবর আজমও ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন। সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই, কড়া রোদ উঠেছে, ঘেমে নিয়ে একাকার সবাই, কিন্তু বাড়িতে এত বড় দুর্ঘটনা ঘটায় সেদিকে কারো হুঁশ নেই। মেহেদি মাতব্বর বাড়ির মূল ফটক পেরোতেই অধরার চোখ চায় সেদিকে। সে বলে ওঠে, ভাইয়া এসে পড়েছে। সবাই মেহেদির দিকে তাকায়। আকন্দ শেখ উঠে দাঁড়িয়ে বলেন, বাবা আইসো, দেহ বাবা, আমার হায়দার রেখাডায় মাইরা থুইছে। মেহেদি সহ বাড়ির পুরুষ সবাই হায়দারের ঘরের ভেতর চলে যায়। মেঝেতে হায়দারের রক্তাক্ত দেহ পড়ে আছে। গলার কাটা স্থান দিয়ে রক্ত পড়তে পড়তে জমাট বেঁধে গেছে। দেখে বোঝা যাচ্ছে তাকে জবাই করে কেউ হত্যা করেছে। তার পাশে একটা বড় রামদাও পড়ে আছে, যা সে গতকাল রাতে ধার দিচ্ছিল। মেহেদি জিজ্ঞেস করেন, গতকাল রাতে কি হয়েছিল? সেহরিশ শুরু থেকে সব বলতে থাকে। সব শুনে মেহেদি বলেন, তাহলে এটা কাকতাড়ুয়ার কাজ? সেহরিশ রহস্য করে হেসে বলেন, সব দোষ নন্দ ঘোষ। মেহেদি ভ্রু কুঁচকে তাকায়। সেহরিশ বলে, কাকতাড়ুয়া মেরেছে কিনা অন্য কেউ সেটা এখনই বোঝা যাচ্ছে না জনাব, তবে আমি নিশ্চিত এটা এমন কারো কাজ যে আমাদের পথে বাধা সৃষ্টি করতে চাইছে। মেহেদি বলেন, কে হতে পারে সে? কাউকে সন্দেহ আপনাদের? সবাই মাথা নাড়িয়ে না বুঝায়। কেবল সেহরিশ মুখে রহস্যময় হাসি টেনে বলে, যেই এই কাজটা করেছে সে খুব শীঘ্রই ধরা পড়বে, আপনি নিশ্চিন্তে থাকুন, আর হায়দারের লাশ পোস্টমর্টেমের পাঠানোর ব্যবস্থা করুন। মেহেদি সেহরিশের আগ বাড়িয়ে কথা বলা পছন্দ হয় না। সে বলে, আমি সেহরিশ। মিস্টার সেহরিশ, আমার কাজ আমাকে করতে দিন, আপনি বরং আপনার তন্ত্র সাধনা করুন, আমারটা আমি বুঝে নেব। বলেই মেহেদি সেখান থেকে বেরিয়ে হাবিবুরকে কল করে বলে, হাবিবুর সাহেব, কয়েকজন সদস্য নিয়ে আপনি এক্ষুনি মাতব্বর বাড়িতে আসুন। ওয়াসিম, আকন্দ শেখ, বাবর আজম, আশিক এবং আরও কয়েকজন কর্মচারী যারা উপস্থিত ছিল তারাও হায়দারের ঘর থেকে বেরিয়ে আসে।
সেহরিশ হায়দারের লাশের সামনে বসে তার মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়তেই সেহরিশের চোখে ভেসে ওঠে হায়দারের সাথে কি কি হয়েছিল রাতের সবকিছু। সব দেখা শেষে সেহরিশ মুচকে একটা হাসি দিয়ে বলে, তাহলে আপনি? আমি তো উঠানেই আপনাকে সন্দেহ করেছিলাম। সবার ছায়া জমিনে পড়লেও আপনার ছায়া ছিল না। আর গুরুজির কথা অনুযায়ী আমাদের মধ্যে বিশ্বাসঘাতক সেই যার নিজের ছায়া তার সাথে অনেক আগেই বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আমার কৌতূহল জাগছে, আপনি কেন, কি এমন কারণে এইসবে জড়িয়ে গেলেন? অনেক প্রশ্ন মাথায় খেলছে, সব আপনার মুখ থেকে শুনব। তবে তার আগে সালমানের কঙ্কাল খণ্ডগুলো উদ্ধার করতে হবে। এখন বাজে 2:30। বাগানে ইতিমধ্যে গ্রামের সকল মানুষ জড়ো হয়েছেন। হায়দারের লাশ ফরেন্সিকে পাঠিয়ে মেহেদী আবারও বাগানে ফিরেছেন। তার সাথে আকন্দ শেখ, ওয়াসিম, সেহরিশ, আশিক, বাবর আজম এবং বাড়ির বাকি পুরুষরা সবাই এসেছে। ইমনের আর সালেহা বানুর এমন ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই আঁতকে উঠেছেন। কতটা আক্রোশ থাকলে এভাবে কাউকে কঠিন শাস্তি দেওয়া যায়? অনেকেই এমন অবস্থা দেখে সেখানে বমি করে দিয়েছেন, অনেকেই সেন্সলেস হয়ে পড়ে গেছেন। মানুষের ভেতরে ভয় ঢুকে গেছে পুরোদমে। আকন্দ শেখ ইমনের কাটা মাথার দিকে একধানে তাকিয়ে আছেন। তার মনে পড়ছে অতীতের কথা। যতই খারাপ হোক, নিজ ভাইকে কেউ মেরে রান্না করে ফেলেছে, এটা ভাবতেই তার ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। সবাই যখন বাগানে লাশ নিয়ে ব্যস্ত, তখন সেহরিশ হেঁটে হেঁটে বড় জমিনটার দিকে চলে যায়। মেহেদী হাবিবুরকে বলেন দেহাবশেষ ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করতে। সালেহার লাশ মাটি খুঁড়ে বের করা হয়েছে ইতিমধ্যে। হাবিবুর পুলিশ সদস্য এবং গ্রামের কিছু মানুষ নিয়ে ডেকচিসহ ইমনের মাংসগুলো গাড়িতে ওঠানোর জন্য অগ্রসর হন। অন্য দল স্ট্রেচারে সালেহা বানুর দেহের ধ্বংসাবশেষ তুলে গাড়ির দিকে নিয়ে যায়। মেহেদী আকন্দ শেখের সামনে এসে বলে, চাচা, আমি দুঃখিত, আমার কথা আমি রাখতে পারিনি। ওই কাকতারুয়াকে এতদিন মানুষ ভেবে ভুল করেছিলাম। মানুষকে তো ঠিকই ধরা যায়, কিন্তু আত্মা ধরার ক্ষমতা আমার নেই। আকন্দ শেখ ঝরঝর করে কেঁদে বলেন, আমগোর কপাল পোড়া বাজান, নইলে কি আর এমন দুর্গতি হয় আমগো? বাবর আজম আকন্দ শেখের কাঁধে হাত রেখে বলেন, শান্ত হন ভাই সাহেব, সব ঠিক হয়ে যাইব। ওই তান্ত্রিক বাবাজি হয়তো কোনো উপায় বাইর করব। ওয়াসিম বলে, কিন্তু সেহরিশ কোথায়? ওনাকে তো এখানে দেখছি না। আমরা দেখতে পাই কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে আছে সেহরিশ। সে একা একাই কথা বলছে। সালমান, আমি জানি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। তুমি ফিরে এসে তোমার প্রতিশোধ সম্পন্ন করেছ, কিন্তু তোমার প্রতিশোধ কি আদৌ সম্পন্ন হয়েছে? এখনও যে আসল বিশ্বাসঘাতককে পাকড়াও করা বাকি। আমি ইতিমধ্যে তাকে খুঁজে নিয়েছি, তাকে শাস্তি দিব। তবে তার আগে আরেকটা কাজ বাকি। তুমি কি জানো, তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে তোমার ছোট্ট বোনটি বিপদে পড়ে গেছে। তাকে গতরাতে ওই আঘরি ক্রাকুম্বা তার আস্তানায় তুলে নিয়ে গেছে। আজ পূর্ণমাসীর রাত। আজ রাতের শেষ প্রহরেই সে রুকসানার বলি দিয়ে তার 51তম বলি কার্য সম্পাদন করতে চায়। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, রুকসানাকে আমি যে করেই হোক বাঁচাবো, কিন্তু তার জন্য তোমার সাহায্য লাগবে। তুমি কি আমাকে সাহায্য করবে? কাকতারুয়া নির্বিকার দাঁড়িয়ে আছে। সেহরিশ নিজ থেকে বলে, আমি জানি তুমি আমায় সাহায্য করবে। তুমি এখন নির্জীব হলেও সন্ধ্যা হলেই তুমি জীবন্ত হবে। আমি তোমার জীবন্ত হওয়ার অপেক্ষায়। দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, সেহরিশ ভাইজান, ওইখানে কি হরেন? আপনারা ডাকতেছে বড় সাপ। সেহরিশ তাকিয়ে দেখে আশিক তাকে ডাকছে। সে কাকতারুয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে, আজ রাত থেকে আমাদের আসল লড়াই শুরু হবে, প্রস্তুত থেকো বন্ধু। এরপর সে হেঁটে হেঁটে জমিন পেরিয়ে রাস্তায় উঠে মাতব্বর বাড়ির দিকে যেতে থাকে। দৃশ্য চলে যায় আঘরি রাস্তানায়। আঘরি আজ বেজায় খুশি। অবশেষে তার 51তম বলি আজ রাতে সম্পন্ন করতে পারবে। সে উপলক্ষে সে আয়োজন করেছে। কালো শাড়ি পরিহিত মহিলারা চুল খুলে নাচছে। রাতের বলি কার্যের জন্য এখন থেকে তোড়জোড় শুরু করে দিয়েছে সবাই। অন্য একটা কক্ষে রুকসানা চোখের জল ফেলতে ফেলতে এখন পাথর হয়ে গেছে। তার চোখ দিয়ে আর অশ্রু পড়ছে না, কেবল মন হুহু করে কেঁদে উঠছে। মরার আগে সে তার ভাইয়াকে, তার মাকে শেষবারের মতো দেখতে পারবে না, এই মনোকষ্টে সে ভুগছে। দৃশ্য চলে যায় রুকসানাদের বাড়িতে। সকাল থেকে রুকুকে না পেয়ে ফুলওয়ারা বেগম কান্না করছেন। তার কান্না শুনে জমিরন আর সাব্বির এগিয়ে এলে রুকুকে ঘরে না পেয়ে তারা দুশ্চিন্তা করতে থাকে। মেয়েটার কোনো বিপদ হলো না তো? গ্রামে একটার পর একটা হত্যাকাণ্ড হচ্ছে। আজই ইমন শেখ আর সালেহা বানুর এমন করুণ অবস্থা দেখে এসেছে সাব্বির। এখন আবার বাড়ি এসে রুকুকে পায়নি। তার ভীষণ চিন্তা হতে লাগলো। সে জমিরনকে বলে, মা, আমি মাতব্বর চাচার বাড়ির যাই। রুকু যে নিখোঁজ এইটা তাকে বইলা আহি। হ বাপ, যা জলদি যা, না জানি মাইয়াডা কোনো বিপদে পড়ল। ফুলওয়ারা বেগম ছোট বাচ্চাদের মতো কান্না করছেন আর ডাকছেন, রুকু মা, তুই কনে গেলি? আয় মায়ো, মায়ের বুকতায়। এদিকে সেহরিশ মাতব্বর বাড়িতে ফিরতে দেখে উঠানে সবাই চেয়ার পেতে বসে আছে। সেও গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। বাবর আজম বলেন, বাজান,
আমনে কইছিলেন রাইতে আমনের গুরুজিত্তন জানবেন সকল কথা, তা বাবাজি আমনে কি জানলেন? এখন কি করলে আমগো মুক্তি মিলব এই কাকতারুয়ার হাত থেকে? মেহেদি বলে, মিস্টার সেহরিশ, আপনি কি ভেবেছেন এই কাকতারুয়া নিয়ে? এবার আমাদের কি করণীয় হওয়া উচিত? ওয়াসিম বলে, সেহরিশ ভাই, আপনি তাড়াতাড়ি বলুন কি জানতে পেরেছেন। রুকু কি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? তখনই সাব্বির দৌড়ে মাতব্বর বাড়িতে প্রবেশ করে কান্না বিজড়িত গলায় বলে, মাতব্বর চাচা, অঘটনটা ঘটতে গেছে। আকন্দ শেখ ভীত গলায় বলেন, কি হইছে আবার? সাব্বির কাঁদো কাঁদো গলায় বলে, আমরা রুকুরে সকাল থেকে পাইতেছি না বাড়িত। আকন্দ শেখ বলেন, সব জায়গাত খুঁজছস? হ চাচা, সব জায়গায় খোঁজা শেষ, ওরে কোথাও পাই নাই। আমার বইনটা কই গেল? তার কোনো বিপদ হইল না তো? সবাই আতকে ওঠে, কেবল সেহরিশ স্বাভাবিকভাবে বসে আছে। সে বলে, আমি সেটা গতকাল রাতে জানতে পেরেছি। ওয়াসিম বলে, আপনি জানলে আমাদের জানালেন না কেন? এখনই জানাতাম, কিন্তু তার আগে উনি এসে বললেন। বাবর আজম বলেন, এবার কিতা হইব? আর বাবাজি, আপনি কিতা জানলেন? হে এত কইলেন না? সেহরিশ এবার বলে, আমি আমার গুরুজির থেকে জানতে পেরেছি কিভাবে সালমানের আত্মাকে মুক্তি দেওয়া সম্ভব, আর জেনেছি রুকসানা মেয়েটি আজ রাতেই মহা বিপদের সম্মুখীন হতে চলেছে। আকন্দ শেখ বলে, বাবাজি, যত দ্রুত সম্ভব মাইয়াডারে বাঁচাও আর সালমানের মুক্তির ব্যবস্থা করো। সেহরিশ বলে, মিস্টার মেহেদি, ওয়াসিম, মিস অধরা, হাবিবা, আপনাদের সাথে আমি আলাদা আলাদা আলোচনা করতে চাই। আমাদের হাতে সময় কম, তাই আপনারা আসুন, আমরা আলাদা কথা বলি। আর সাব্বির এবং আশিক, তোমরা দুজনও আসো। আকন্দ শেখ আর বাবর আজম বলেন, ঠিক আছে বাবাজি, তোমরা ঘরে যাও, আলাদা কথা কও। মেহেদি, ওয়াসিম, সেহরিশ, অথরা, হাবিবা, সাব্বির, আশিক সবাই ঘরে মুখোমুখি বসে আছে। মেহেদি বলে, বলুন মিস্টার সেহরিশ, কি আলোচনা করতে চান? সেহরিশ বলে, আমার গুরুজি আমাকে বলেছেন ক্রাকম্বা তার উদ্দেশ্য সফলের জন্য রুকসানা মেয়েটির বলি আজ রাতের শেষ প্রহরে দিতে চলেছে। আমাদের যে করে হোক রুকসানাকে বাঁচিয়ে ওই আঘুরি ক্রাকম্বাকে ধ্বংস করতে হবে চিরতরে। কিন্তু তার আগে আমাদের সালমানের কঙ্কালের 3টা খণ্ড, যা ক্রাকম্বা জলে, স্থলে এবং পাতালে লুকিয়ে রেখেছে, তা খুঁজে বের করতে হবে। রাতের শেষ প্রহর আসতে এখনও অনেক বাকি, আর ততক্ষণ পর্যন্ত রুকসানা সেফ থাকবে, তাই চিন্তার কিছু নেই। আমরা এই সময়ের ভেতরে সালমানের কঙ্কাল খণ্ডগুলো উদ্ধার করে নিয়ে আসব। এরপর আঘরির আস্তানায় গিয়ে ক্রাকম্বাকে খতম করে রুকসানাকে নিয়ে আসব। সবাই মাথা নাড়িয়ে হুম হুম করে। সেহরিশ বলে, আমরা কাজ ভাগ করে নিব, কে কোন জায়গায় গিয়ে কঙ্কাল খুঁজব। তার আগে আমি গুরুজির দেওয়া এই পুণ্যময় পাথর দিয়ে সেই জায়গাগুলো বের করে নিব। বলে সেহরিশ সেই পুণ্যময় পাথরটি হাতে নিয়ে চোখ বন্ধ করে মনে মনে আর্জি জানায়, যেন সে সেই স্থানগুলো দেখতে পারে যেখানে লুকিয়ে রাখা হয়েছে সালমানের কঙ্কাল খণ্ডগুলো। আর্জি জানানো শেষ হতেই সেহরিশের চোখের সামনে 3টা জায়গা ভেসে ওঠে। জায়গাগুলো চিহ্নিত করার পরই সেহরিশ চোখ খুলে তাকায়। এরপর বলে, পেয়ে গেছে সেই 3 জায়গা, আমি পেয়ে গেছি। মেহেদি বলে, কোথায়? সেহরিশ বলে, আপনি আর মিস হাবিবা যাবেন জলে তথা সুরমা গাঙে, মিস অধরা আর মিস্টার ওয়াসিম যাবেন স্থলে তথা আজিমপুর কবরস্থানে, সাব্বির, আশিক যাবে আমার সাথে পাতালে। কিন্তু সেহরিশ ভাই, আমরা রাতের ভেতরে এত দূরের পথ অতিক্রম করে আসা যাওয়া করাই তো সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কি পারবো শেষ প্রহরের আগে ফিরতে? আর কিভাবে বা জানবো কঙ্কাল খণ্ডগুলো কোথায় রাখা আছে? ওয়াসিম বলল, গুড কোয়েশ্চেন, এটা সহজ করে দিচ্ছি, ওয়েট। বলে সেহরিশ আবারও চোখ বন্ধ করে সেই পাথরে আর্জি জানায়, হে পূর্ণময় পাথর, তুমি 3 খণ্ড হয়ে যাও আর তাদের সেই পথ দেখাও যে পথে আছে আলোর সন্ধান। বলতেই সেহরিশের হাতের পাথরটি 3টি খণ্ড হয়ে জলজল করতে থাকে। সেহরিশ চোখ খুলে 1 খণ্ড পাথর মেহেদির হাতে দেয়, 1 খণ্ড অধরার হাতে, আরেক খণ্ড নিজের কাছে রাখে। এরপর বলে, আপনারা চোখ বন্ধ করে যেই আর্জি জানাবেন এই পুণ্যময় পাথর খণ্ড তা পূরণ করবে, আপনাদের যাওয়া আসার সমস্যার সমাধান দিবে, এমনকি কোনো জায়গায় সেই কঙ্কাল খণ্ডগুলো লুকানো হয়েছে সেই জায়গার খোঁজ দিবে। মেহেদি বলে, তাহলে আমাদের কাজে লেগে পড়া উচিত, কারণ মধ্যরাতের আগেই ফিরতে হবে আমাদের। সবাই মাথা নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ বলে। সবাই রেডি হয়ে আকন্দ শেখ, বাবর আজম এবং ময়নামতি থেকে বিদায় নিয়ে সেই বড় জমিনটার ওখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়ার সামনে। এখন বিকেল 4টা। কাকতারুয়ার সামনে দাঁড়িয়ে সেহরিশ বলে, আপনারা চোখ বন্ধ করে যার যার আর্জি জানান পাথরকে, আর কাজ শেষ হলে এই জায়গায় ফিরবেন সবাই। সবাই একসাথে বলে, ঠিক আছে। সবাই চোখ বন্ধ করে নিয়েছে। প্রথমে মেহেদি তার হাতের পাথরের খণ্ডের কাছে আর্জি জানায়, হে পুণ্যময় পাথর, আমাদেরকে সুরমা গাঙে নিয়ে চলো। বলতে না বলতে মেহেদি আর হাবিবা গায়েব হয়ে যায়। এবার অধরা চোখ বন্ধ করে বলে, হে পুণ্যময় পাথর, আমাদেরকে আজিমপুর কবরস্থানে নিয়ে চলো। বলতে অধরা আর ওয়াসিম গায়েব হয়ে যায়। এবার সেহরিশ বলে, সাব্বির আর আশিক, তোমরা দুজন আমার 2 হাত ধরো। সাব্বির আর আশিক সেহরিশের হাত চেপে ধরতে বলে, হে পুণ্যময় পাথর, আমাদেরকে পাতালে নিয়ে চলো। বলতে না বলতে তারাও গায়েব হয়ে যায়।
আমাদের সামনে 3টা দৃশ্য ভেসে ওঠে। মেহেদী আর হাবিবা সুরমা গাঙের তীরে পৌঁছে গেছে। অধরা আর ওয়াসিম আজিমপুর কবরস্থানের ভেতরে দাঁড়িয়ে আছে। সেহরিশ, সাব্বির আর আশিক ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে আছে। তারা কিছুদূর আগালেই চারদিকে মশাল জ্বলতে দেখতে পায়। তার মানে তারা এখন পাতালে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাই আঘরি তার আস্তানায় চোখ বন্ধ করে এতক্ষণ সবকিছু দেখছিল। সে লাল লাল চোখ বের করে বিড়বিড় করে বলে, এত বড় দুঃসাহস, আমার সাথে লেগেছিস না তোরা? তাহলে বুঝবি এবার। বলে সে চোখ বন্ধ করে কিছু মন্ত্র বিড়বিড় করে পড়তেই তার হাতে একটা কাঁচের জার দৃশ্যমান হয়। কাঁচের জারের ভেতরে একটা ছায়া ছটফট করছে। আঘরি বলে, তুই থাকতে ওরা কিছুই করতে পারবে না, তোর কাজে লেগে পড়, তুই ওদেরকে সফল হতে দিস না। বলেই হুঙ্কার ছেড়ে কাঁচের জারের মুখ খুলে দিতেই একটা ছায়া আঘরির সামনে মাথা নোয়ায়। আঘরি বলেন, তোর শরীর তাই করবে, আমি তোকে যা করতে বলবো। ওদেরকে সফল হতে দিস না, যা দিস না। বলেই গর্জে ওঠে আঘরি। ছায়াটি নত মস্তকে দাঁড়িয়ে মাথা নাড়ায়। ছায়াটি মাথা নাড়াতেই আমরা দেখতে পাই ওই 7 জনের মধ্যে একজনের চোখের মনি স্থির হয়ে যায়। সুরমা গাঙের পাড়ে দাঁড়িয়ে মেহেদী আর হাবিবা চিন্তা করছেন এবার কিভাবে এই গাং থেকে সেই কঙ্কাল খণ্ডটি উঠিয়ে আনবে। এত বড় গাঙের কোথায় লুকিয়ে রাখতে পারে সেই কঙ্কাল খণ্ডটি? হাবিবা বলে, ভাইয়া, আপনি এই পুণ্যময় পাথরের কাছে আর্জি জানান, হয়তো এটি আমাদের আবারও পথ দেখাবে। তুমি ঠিক বলেছ হাবিবা, দাঁড়াও আমি আর্জি জানাই। বলেই 2 হাতের তালুতে পুণ্যময় পাথরের খণ্ডটি নিয়ে চোখ বুজে মেহেদী আর মনে মনে বলে, হে পুণ্যময় পাথর, এই বিশাল গাঙে কিভাবে সেই কঙ্কাল খণ্ডটি আমরা খুঁজে পাবো, আমাদেরকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যাও। বলতে না বলতে মেহেদীর চোখে ভাসে গাঙের তলদেশে একটা বিষধর কালো সাপ পেঁচিয়ে রেখেছে সেই কঙ্কাল খণ্ডটিকে। মেহেদী চোখ খুলে তাকায়, জোরে একটা নিঃশ্বাস নিয়ে হাবিবাকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি কঙ্কালটি নিয়ে আসছি। খবরদার এখান থেকে কোথাও সরবে না, আমি যেভাবেই হোক সেই কঙ্কাল খণ্ড নিয়ে ফিরব। ঠিক আছে ভাইয়া, আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করছি। মেহেদী লম্বা একটা শ্বাস নিয়ে ছাপ দেয় গাঙে। দৃশ্য চলে যায় পাতাল গুহায়। আশিক সাব্বির ভয়ে ঢোক গিলছে আর সেহরিশের পিছু পিছু যাচ্ছে। পাতাল গুহায় ঘুটঘুটে অন্ধকারে হিস হিস শব্দে ভেসে আসছে জোরালোভাবে। সেহরিশ বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তাদের কোনো ক্ষতি করতে আসিনি, তাই তারাও আমাদের কোনো ক্ষতি করবে না। তোমরা আমার পেছনে আসতে থাকো, আমরা আমাদের গন্তব্যের প্রায় নিকটে চলে এসেছি। সাব্বির আর আশিক মাথা নাড়িয়ে সেহরিশের পিছু পিছু যেতে থাকে। বেশ কিছুটা পথ অতিক্রম করে তারা পৌঁছে যায় গুহার শেষ প্রান্তে। তারা দেখতে পায় একটা কালো রঙের বড় সাপ সেই কঙ্কাল খণ্ডটি পেঁচিয়ে রেখেছে। সাব্বির আর আশিক বলে, ভাইজান, এত বড় সাপ বাপের জন্মে দেখি নাই, এই সাপের থেকে সিনায় কেমনে নিমো কঙ্কালটি? সেহরিশ বলে, তোমরা একটু পিছিয়ে যাও, আমি যা করার করছি। সাব্বির আর আশিক কিছুটা পিছিয়ে যেতেই সেহরিশ তার পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে সামনে ধরে সাপের। সাব্বির আর আশিক মনে মনে ভাবে, এখন হাগলের লগে মরতে এলাম, পিসি একটা সুরা নিয়া এত বড় একটা সাপেরে মারব। দৃশ্য চলে যায় আজিমপুর কবরস্থানে। অধরা আর ওয়াসিম দাঁড়িয়ে আছে কবরস্থানের ভেতরে। আধার ঘনিয়ে আসছে। অধরার ভয় ভয় হতে লাগলো, তবে বেশ ভালো লাগছে ওয়াসিমের সঙ্গ পাওয়ায়। এই কয়েকদিনে ওয়াসিমের জন্য মনের অজান্তে একটা সফট কর্নার তৈরি হয়েছে অধরার। ওয়াসিমকে দেখলে তার বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করে। এই অনুভূতিকে কি বলে তার নাম জানা নেই, তবে ওয়াসিম আছে বলে সে ভরসা পাচ্ছে। মুচকি হেসে সে ওয়াসিমকে বলে, আমাদের দ্রুত করা উচিত, সন্ধ্যা ঘনিয়ে আসছে। অন্ধকার নেমে যাওয়ার আগেই সেই কঙ্কাল খণ্ডটি খুঁজে বের করতে হবে, আর যত দ্রুত কাজটি সম্পন্ন করে ফিরতে হবে। এখানে কেউ আমাদের দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওয়াসিম বলে, ঠিক আছে, আপনি পাথর খণ্ডটিতে আর্জি পেশ করুন। অধরা মাথা নাড়িয়ে চোখ বন্ধ করে আর্জি জানায়, হে পুণ্যময় পাথর, আমাদেরকে কঙ্কাল খণ্ডটি খুঁজে বের করতে সাহায্য করুন। বলতেই অধরার চোখে ভেসে ওঠে কবরস্থানের অনেকটা ভেতরে একটা ভাঙা পুরনো কবর। সেখানে পুঁতে রাখা হয়েছে সালমানের কঙ্কাল খণ্ড, আর সেই কঙ্কাল খণ্ডটি পাহারা দিচ্ছে একটা কালো কুচকুচে সাপ। অধরা যখন সাপটির দিকে গভীরভাবে লক্ষ্য করে তখন একটা চেহারা ভেসে ওঠে। অধরা ভয়ে আটকে ওঠে। দৃশ্য চলে যায় আবারও সুরমা গাঙের তীরে। হাবিবা অস্থির হয়ে তীরে হাঁটাহাঁটি করছে আর গাঙের পানিতে চোখ রাখছে। চারদিকে অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডোবা শুরু হবে। মেহেদী ভাইয়া এখন আসছে না কেন? কত সময় পেরিয়ে গেছে? আমরা দেখতে পাই পানির তলদেশে সে স্থানে সাঁতরে পৌঁছে গেছে মেহেদী। সে দেখতে পাচ্ছে কালো সাপটি পেঁচিয়ে রেখেছে কঙ্কাল খণ্ডটিকে। মেহেদী কঙ্কাল খণ্ডের নিকটবর্তী হতেই সাপটি ফনা তুলে ফুস করে ওঠে। মেহেদী কিছুটা সরে যায়। আশ্চর্যজনকভাবে সে পানির নিচেই শ্বাস প্রশ্বাস নিতে পারছে, তাই এতক্ষণ ধরে সাঁতরেও তার দম বন্ধ হয়নি। মেহেদী এবার কি করবে ভেবে পাচ্ছে না। যেমন হোক এই সাপের থেকে ছিনিয়ে নিতে হবে এই কঙ্কাল খণ্ডটি, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে হঠাৎ হাতের পাথর খণ্ডটির দিকে চোখ চায় তার। সে চোখ বন্ধ করে নিয়ে বলে, হে পুণ্যময় পাথর খণ্ড, আমি কিভাবে এই সাপের কবল থেকে কঙ্কালটি উদ্ধার করতে পারি
আমাকে পথ দেখাও। বলতেই মেহেদীর চোখে ভেসে ওঠে চিত্র। সে চোখ ধাপ করে খুলে এগিয়ে যায় সাপের দিকে। সাপও কঙ্কাল ছেড়ে মেহেদীর দিকে ফনা তুলে। মেহেদী এই সুযোগে পাথর খণ্ড দিয়ে সাপের মাথায় আঘাত করতেই সাপটি কালো ধোঁয়ার ন্যায় পানির সাথে মিশে যায়। মেহেদী দ্রুত কঙ্কাল খণ্ডটি হাতে নিয়ে যখনই উপরের দিকে উঠতে যাবে তখনই সে দেখে চারপাশ থেকে অসংখ্য কালো কুচকুচে সাপ তাকে ঘিরে ধরেছে। সে পাথর খণ্ড চেপে ধরে আবারও বলে, হে পুণ্যময় পাথর, আমাকে তীরে পৌঁছে দিন। বলতে না বলতেই সে চোখ খুলে দেখে সে হাবিবার সামনে দাঁড়িয়ে আছে, হাতে কঙ্কাল খণ্ড নিয়ে। হাবিবা তাকে দেখে বলে, ভাইয়া এতক্ষণ লাগলো কেন? বলেই হাবিবা চিৎকার দিয়ে বলে, ভাইয়া সাপ! মেহেদী পেছনে ফিরে দেখে পুরো গাঙে কালো সাপ কিলবিল কিলবিল করছে আর তাদের দিকে এগিয়ে আসছে। মেহেদী আর অপেক্ষা না করে চোখ বন্ধ করে বলে, হে পুণ্যময় পাথর, আমাদেরকে গন্তব্যে নিয়ে চলুন। বলতেই হাবিবা আর মেহেদী আবারও অদৃশ্য হয়ে যায়। দৃশ্য এবার পাতাল গুহায়। সেহরিশ সাপের সাথে লড়াই করে যাচ্ছে। সাপটি তাকে পেঁচিয়ে রেখেছে পুরো। সাব্বির আর আশিক ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তারা ভাবছে এই তান্ত্রিক ব্যাটাকে মেরে সাপটি তাদেরও মেরে ফেলবে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে দিয়ে সেহরিশ জোরে একটা চিৎকার দিয়ে সে ছোট ছুরি দিয়ে সাপটির শরীর এক ঘায়ে 3 খণ্ড করে ফেলে। সাপটি মাটিতে পড়ে ছটফট করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিশে যায়। সেহরিশ দ্রুত কঙ্কালটি হাতে নিতেই পুরো পাতাল গুহা কেঁপে ওঠে, যেন ভূমিকম্প শুরু হয়েছে সেখানে। গুহার মাটি ধসে ধসে পড়তে শুরু করে। সেহরিশ জোরে চিল্লিয়ে বলে, এদিকে আসো তোমরা! সাব্বির আর আশিক দ্রুত সেহরিশের কাছে আসতেই সেহরিশ কঙ্কালটি তাদের হাতে দিয়ে চোখ বন্ধ করে বলে, হে পুণ্যময় পাথর, আমাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিন। সূর্যের লাল আভা কাকতাড়ুয়ার ওপর পড়তেই সেটি নড়ে ওঠে। ধীরে ধীরে সে প্রাণ ফিরে পায়। পুরোপুরি জাগ্রত হতে সে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে, আঘুরি, আমি আসছি। অধরা চোখ খুলতে দেখে তার সামনে ভয়ঙ্কর চাহনিতে তাকিয়ে আছে ওয়াসিম। তার চোখের মনি স্থির। অধরা ভয় ভয় বলে, কে আপনি? ওয়াসিম ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, আমি দাস, আঘুরি বাবা ক্রাকুম্বার দাস। অধরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে চোখ বড় বড় করে বলে, আপনি কি বলছেন এসব? ওয়াসিম অধরার দিকে এগোতে এগোতে বলে, আমি ঠিকই বলছি, তোরা বেশি বার বেড়ে গেছিস। এবার তোদের সব কটা ধ্বংস অনিবার্য। দৃশ্য চলে যায় বড় জমিনটার উপরে। মেহেদী হাবিবা বড় জমিনের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাকিদের। তারা আসার পর বড় জমিনে কাকতাড়ুয়াকে না দেখে বেশ অবাক হয়। হাবিবা বলে, সালমান কোথায় গেল আবার? মেহেদী বলে, সেহরিশ আসার আগ অবধি কিছুই বুঝতে পারছি না। তারা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে দৃশ্যমান হয় আশিক আর সাব্বির। তাদের হাতে সেই কঙ্কাল খণ্ডটি। দুজনেই হাঁপাচ্ছে, যেন যুদ্ধ শেষে ফিরেছে। তাদেরকে দেখে মেহেদী বলে, সেহরিশ কোথায়? সে তো আমাদের সাথেই ছিল। সাব্বির আর আশিক দুজনেই আশ্চর্য হয়ে চারপাশে তাকায়। সত্যি তো, সেহরিশ তো আমাদের সাথেই ছিল, তাহলে সে কোথায়? এদিকে অধরা ভয়ে ভয়ে পেঁচাচ্ছে আর ওয়াসিম তার দিকে এগিয়ে আসছে। সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলে, কি হলো? আমাকে না তুমি পছন্দ করো? তাহলে এখন আমার থেকে দূরে যাচ্ছ কেন? আমার কাছে আসো। অধরা পেছাতে পেছাতে একটা ভাঙা কবরে পড়ে যায়। কবরের মাটি সরে গিয়ে তার একটা পা আটকে যায়। অধরা ভয়ে গগন কাঁপিয়ে চিৎকার দেয়। ওয়াসিম অট্টহাসিতে ফেটে পড়েছে। সে বলে, এবার কোথায় পালাবে? আজ তোমার মৃত্যু আমার হাতে নিশ্চিত, সুন্দরী। বলেই সে এগিয়ে এসে অধরার হাত ধরতে নিলে পেছন থেকে কেউ ওয়াসিমের মাথায় আঘাত করে। ওয়াসিম উল্টে গিয়ে কিছুটা দূরে পড়ে। দ্রুত একটা হাত অধরাকে টেনে কবর থেকে তুলে তড়িত বেগে ওয়াসিমের কলার চেপে ধরে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মাই গার্ল। আমরা দেখতে পাই সেহরিশ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওয়াসিমের দিকে। সেহরিশকে সেখানে দেখে স্বস্তি পায় অধরা। সে এসে পেছনে দাঁড়িয়েছে তার। ওয়াসিম গর্জে উঠে বলে, তোরা কেউ বাঁচবি না। আঘরি বাবা তোদের ধ্বংস করে দিবে। তোরা আগুন নিয়ে খেলছিস, সময় থাকতে পিছিয়ে যা। সেহরিশ বলে, কে কাকে ধ্বংস করবে তার সময় বলে দিবে। তার আগে তুই বল, হায়দারকে কেন মেরেছিস? আর তুই কেন আমাদের সাথে থেকে বিশ্বাসঘাতকতা করেছিস? কিভাবে জড়ালি তুই ওই আঘরির সাথে? বলবো না, কিচ্ছু বলবো না আমি। বলেই ওয়াসিম তেরে আসে সেহরিশের দিকে। তাদের দুজনের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়। দৃশ্য চলে যায় আঘরির আস্তানায়। বলির জন্য সব ধরনের আয়োজন করা হচ্ছে। রুকুকে কালো শাড়ি পরিয়ে গায়ে শ্মশানের ছাই লেপে দিচ্ছে কালো শাড়ি পরা কিছু অদ্ভুত দেখতে মহিলাগণ। আঘরি তার তন্ত্র সাধনার জায়গায় বসে মন্ত্র জপ করছে। তার চোখের সামনে ভাসছে ওয়াসিমের লড়াই করার দৃশ্য। আঘরির ঠিক সামনে রাখা কাঁচের জারে সেই ছায়াটি বন্দী রয়েছে এখনো। আঘরি দেখতে পায় ওয়াসিমকে প্রায় মেরে কুপকাত করে ফেলেছে সেহরিশ। তখনই সে মন্ত্র উচ্চারণ করে ওই কাঁচের জারের ছায়াটিতে ফুঁক দেয়। সাথে সাথে ওয়াসিম দ্বিগুণ শক্তি নিয়ে সেহরিশের সাথে লড়াই শুরু করে। হঠাৎ বাইরে চিৎকার আর গণ্ডগোলের আভাস পায় আঘরি। সে হাঁক পাড়ে, কে আছো? বাইরে কি হচ্ছে? কিসের শোরগোল?
তখনই সেখানে প্রবেশ করে কাকতাড়ুয়া। ভয়ঙ্কর তার চাহনি। রাগে গজগজ করতে করতে সে ঘরঘর আওয়াজে বলে, আমার বোন কোথায়? রুকু কোথায় বল? আখরি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তুইও এসে পড়েছিস? তাহলে আজ আমার হাতে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হ। বলেই আখরি কাকতাড়ুয়ার সাথে লড়াই শুরু করে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। এদিকে সেহরিশ লড়াইয়ের এক পর্যায়ে ওয়াসিমের মাথা চেপে ধরে উচ্চ শব্দে মন্ত্র পড়তে থাকে। ওয়াসিম চিৎকার দিতে থাকে। মন্ত্রের গতিবেগ বাড়িয়ে দেয় সেহরিশ। ওয়াসিম ছটফট করতে থাকে। আর ওদিকে কাঁচের জারের ভেতরে ছায়াও ছটফট করতে করতে জারসহ নিচে গড়িয়ে পড়ে কাকতাড়ুয়ার পায়ের কাছে চলে আসে। সালমানের চোখ নিচে যেতেই সে দেখতে পায় একটা ছায়া ছটফট করছে কাঁচের জার থেকে বেরোনোর জন্য। সালমান আর কিছু না ভেবে পা দিয়ে ভেঙে ফেলে জার। সাথে সাথে দ্রুত স্থান ত্যাগ করে ছায়াটি মুহূর্তে ছুটে চলে যায় আজিমপুর কবরস্থানে। সেহরিশ এখনও মন্ত্র পড়ে চলেছে আর ওয়াসিম চিৎকার করছে। আমরা দেখতে পাই সে ছায়াটি ছুটে এসে ওয়াসিমের দেহে প্রবেশ করতে ওয়াসিম মাটিতে লুটিয়ে পড়ে। সেহরিশ হাঁপিয়ে উঠেছে। ওয়াসিম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। অধরা এগিয়ে এসে বলে, দ্রুত করুন তান্ত্রিক মশাই, কঙ্কালটি খুঁজে বের করতে হবে আমাদের। সেহরিশ ভ্রু কুচকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই তান্ত্রিক মশাই? আমাকে দেখে কি বুড়ো ভাম মনে হয়? না, মানে এখনও আমার চুলদারি কিছুই পাকেনি। আমাকে একটা সুন্দরী মেয়ে তান্ত্রিক মশাই ডাকছে, এটা মেনে নিতে পারছি না মিস অধরা। অধরা মুখ কাট কাট করে বলে, নাটক কম করো প্রিয়, কাজে লেগে পড়ো, সময় কম। তার উপর এই ওয়াসিম আবার উঠে গেলে আমাদের বাধা দিতে পারে। ও এখন উঠবে না, সো নো ওরি ম্যাম। কিন্তু একটা কথা ভাবছি জানেন তো? কি? এই যে মেয়েরা সবসময় ভুল মানুষটাকে চুজ করে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে আপনি যে এই ছেলেকে পছন্দ করেন তা আমি তখনই বুঝেছি যখন আপনাকে তার সাথে এখানে পাঠাচ্ছিলাম। কিন্তু আফসোস, সে তো আপনাকে মারতে বসেছিল। আসলে একটা কথা কি জানেন মিস অধরা? ভালোবাসা সবার জন্য আসে না, কিন্তু যার জন্য আসে সেই আমাদের ভালোবাসে না। আপনি ঠিক বলেছেন মিস্টার সেহরিশ। আমরা সঠিক সময়ে ভুল মানুষকে ভালোবাসি আর ভুল সময়ে সঠিক মানুষকে। মেহেদি আর হাবিবা অস্থির হয়ে বড় জমিনে পায়চারি করছেন। সাব্বির কঙ্কাল খণ্ড দুটো নিয়ে জমিনের আইলে বসে আছে গালে হাত দিয়ে। আশিক চলে গেছে মাতব্বর বাড়িতে আকন্দ শেখ আর বাবর আজমকে নিয়ে আসতে। সেহরিশ আর অধরা সেই ভাঙা কবরের মাটি সরাতেই একটা কালো সাপ ফনা তুলে। সেহরিশ বলে, ভালোই ভালো চলে যা, তোর ভাই ব্রাদারদেরকে জমের দুয়ারে পাঠিয়ে দিয়েছি। এবার তুইও সেখানে যেতে না চাইলে সরে যা আমার সামনে থেকে। বলতে না বলতে সাপটি কবর থেকে বেরিয়ে দ্রুত চলে যায়। অধরা হেসে বলে, বাবা, আপনার সেই কেরামতি তো মিস্টার সেহরিশ। সাপ খোপো আপনার কথা বুঝে ভয় পালায়। সেহরিশ এক মনে অধরা স্নিগ্ধ সেই হাসি দেখে। সেহরিশকে তার দিকে একধানে তাকিয়ে থাকতে দেখে অধরা হাসি থামিয়ে চোখ দিয়ে ইশারা করে, কি? সেহরিশ মুচকে এসে মাথা চুলকে ইশারায় মাথা নাড়িয়ে বলে, না কিছু না। সে কবর থেকে সেই বাকি কঙ্কাল খণ্ডটি উঠিয়ে অধরার হাতে দিয়ে বলে, এটা হাতে রাখুন, আমি ওই কুমড়ো পটাশকে উঠাই। অধরা হাত বাড়িয়ে কঙ্কাল নেয় আর সেহরিশ গিয়ে ওয়াসিমকে তুলে নিয়ে পুণ্যময় পাথরকে বলে, আমাদেরকে গন্তব্যে পৌঁছে দাও। বলতে না বলতে তারা বড় জমিটার উপরে দৃশ্যমান হয়। সেহরিশ আর অধরাকে দেখে সবাই প্রাণ ফিরে পায়। আকন্দ শেখ আর বাবর আজমও জমিনে এসে পড়েছেন। আকন্দ শেখ চিন্তিত হয়ে বলেন, ওয়াসিমের কি হয়েছে বাজান? ওই এমনি পড়ে রয়েছে কে? সেহরিশ বলে, আমি এসে সব বলছি, তার আগে আমাকে এখন আঘরির আস্তানায় পৌঁছতে হবে। মিস্টার মেহেদি, আপনি ওয়াসিমের দিকে লক্ষ্য রাখবেন, সে যেন পালাতে না পারে। বলে সেহরিশ পুণ্যময় পাথর ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। সেহরিশের শেষের কথায় সবাই যেন থ বনে গেছে। এবার অধরা সব বলতে শুরু করে তাদের। সব শুনে সবাই হা হয়ে তাকিয়ে আছে ওয়াসিমের দিকে। এদিকে আঘরি আর সালমানের মধ্যে তুমুল লড়াই চলছে। রুকসানা পাশের কক্ষ থেকে ছুটে আসতে চাইছে, কিন্তু মহিলারা তাকে চেপে ধরে রেখেছে। আঘরি যখন মন্ত্র উচ্চারণ করে সালমানকে কাবু করতে শুরু করে, ঠিক তখন সেহরিশ সেখানে উপস্থিত হয়ে সালমানকে ধাক্কা দিয়ে সরিয়ে সে আঘরির সাথে লড়াই শুরু করে। আঘরি বলেন, তুইও এসে পড়েছিস, তোদের শুনি তোদের এখানে নিয়ে এসেছে। বলেই আঘরি তলোয়ার দিয়ে লড়াই শুরু করে। সেহরিশের হাতে সে জাদুর তলোয়ার, যা তাকে তান্ত্রিক আমানউল্লাহ দিয়েছেন। সে সমানে আঘরিকে আঘাত করছে, আঘরিও পাল্টা প্রহার করছে। এই সুযোগে সালমান চলে যায় পাশের কক্ষে। তাকে দেখে রুকু ভাইয়া বলে কান্না করে দেয়। কালো শাড়ি পরিহিত মহিলাগুলো সালমানকে দেখেই তাদের আসল রূপে চলে আসে। তারা সালমানের সাথে লড়াই শুরু করে, কিন্তু সালমানের আগে কেউ টিকতে পারছে না। তুলোধুলো করে একে একে সব কটাকে মেরে ফেলেছে সালমান। এবার সে রুকুর কাছে যেতেই রুকু জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া তুই এসেছিস? কিছু হবে না তোর রুকু, তুই ভয় পাস না, তোর ভাই চলে এসেছে। আঘরি আর সেহরিশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। হঠাৎ হ্যাঁচকা টানে আঘরির হাত থেকে তলোয়ার নিচে ফেলে দেয় সেহরিশ। আঘরি সেটি তোলার জন্য ঢুকতেই
তার মাথা বরাবর জাদুকরি তালোয়ার ঢুকিয়ে দেয় সেহরিশ। আঘরি চিৎকার করে ওঠে। সালমান আর রুকু কক্ষ থেকে বেরিয়ে এসে দেখে আঘরি ছটফট করতে করতে কালো ধোঁয়ার ন্যায় কুণ্ডলি পাকিয়ে বাতাসে মিশে যাচ্ছে। ধীরে ধীরে আঘরির আস্তানাও ধসতে শুরু করেছে। সব কিছু ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে, যেন কোনো ঘূর্ণিঝড় উঠেছে। সেহরিশ বলে, আমাদের এবার যেতে হবে। ওয়াসিমের হুঁশ ফিরেছে। সে থ হয়ে বসে আছে। তার হাত পেছন থেকে বেঁধে রাখা হয়েছে। আকন্দ শেখ, বাবর আজম, আশিক, সাব্বির, মেহেদি, অধরা, হাবিবা সবাই উপস্থিত সেখানে। আকন্দ শেখ বলেন, ওয়াসিম বাপ, তোর কিতা হইছে? তুই কেন এমন আচরণ করলি? তখনই পেছন থেকে সেহরিশ বলে ওঠে, সে অনেক কথা আঙ্কেল, আমরা সব শুনবো ওয়াসিমের মুখ থেকে। সেহরিশের সাথে রুকসানা আর সালমান ও সেখানে চলে এসেছে। সবাই সালমানকে সচক্ষে দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন। হাবিবা তো কান্না করে দিয়েছেন সালমানকে দেখে। সেহরিশ বলল, বলো ওয়াসিম, কি এমন শত্রুতা ছিল যার জের ধরে তুমি আঘরির সাথে হাত মেলালে? সবাই আগ্রহ নিয়ে ওয়াসিমের দিকে তাকায়। ওয়াসিম ঢোক গিলে বলা শুরু করে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার আব্বা খুব অসুস্থ ছিলেন। সংসারে আয়ের একমাত্র উৎস বাবা ছিলেন, কিন্তু বাবাই যখন অসুস্থ তখন সেই আয়ের পথও বন্ধ হয়ে গেল। সংসার খরচ, আমার পড়ালেখা, বাবার ওষুধ, চিকিৎসা সব কিছুতে অনেক টাকার প্রয়োজন ছিল। তখন মা বড় মামার কাছে আসতে চেয়েছিলেন সাহায্যের জন্য, কিন্তু আমার বাবা সম্ভ্রান্ত পরিবারের আর সম্মানী ব্যক্তি হওয়ায় তিনি কারো কাছে হাত পাতা পছন্দ করতেন না। তাই মাকে সাফ নিষেধ করে দিলেন যেন তিনি বড় মামার কাছে না যান। যদি খুব প্রয়োজন হয় তাহলে জায়গা বেচে হলেও সংসার চালাতে। মা উপায় না পেয়ে জায়গা বেচতে শুরু করলেন। তখন সবাই মহিলা মানুষ পেয়ে অল্প দামে বড় জমিনগুলো কিনে নিচ্ছিল। এভাবে চলতে চলতে আমাদের সম্পদের পরিমাণ কমে আসলো। বাবারও শরীর খারাপ হতে হতে শয্যাশয়ী হয়ে গেলেন। তখন মা ডাক্তারবাবুর থেকে জানলেন ইন্ডিয়ায় ভালো চিকিৎসা পাওয়া যায়, কিন্তু সেখানে যেতে প্রচুর টাকার প্রয়োজন। তখন মা আমাদের বেঁচে থাকা জায়গাগুলো বেচে দিলেন, কিন্তু তাতে অল্প কয়টা টাকা হলো। আরও অনেকগুলো টাকার প্রয়োজন ছিল। তখন মা বাবাকে না জানিয়েই মামা বাড়ি চলে আসেন। বড় মামার কাছে টাকা চান, কিন্তু মামা ওই দিন টাকা দেননি। তিনি বলেছিলেন অত টাকা তার কাছে নেই। কিন্তু মা তাদের বাড়ির কাজের লোকের থেকে শুনেছিলেন বড় মামা একটা বড় কাটার জমি কিনতে যাচ্ছেন। সে জমির দাম অনেক। মা অনেক কষ্ট পেলেন। পরে রাগে দুঃখে তিনি মামার কাছে সম্পদের ভাগ চাইলেন। বড় মামা, এমনকি সেজ মামাও অসম্মতি জানালেন। তারা বললেন বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির সম্পদ নিলে নাকি অলক্ষী লাগে, এই সেই আরও কত কি। মা টাকাটাও পেল না, সম্পত্তির ভাগও পেল না। লজ্জা আর অপমানে বাড়ি ফিরলেন। ওই দিন রাতে আমার বাবা গত হন। মা আরও ভেঙে পড়েন। আমাদের দিন অনেক কষ্টে কাটতে লাগলো। একবেলা খেলে 2 বেলা উপোস থাকতে হতো। মা অন্যের বাড়িতে থালা বাসন ধুয়ে 2-4 টাকা পেত, তাতে আমাদের ঢের হতো। 2 মুঠো চাল কিনে খেতাম। এভাবে দিন যেতে থাকে। আমিও বড় হই। মা ওই দিনের পর আর কখনো মামা বাড়ি আসেনি। তবে আমি বার কয়েক এসেছিলাম। তখন হাবিবাকে দেখি। ছোট্ট হাবিবার প্রতি আমার অন্যরকম অনুভূতি ছিল। সেটা কখনো ভাই বোনের না। ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমি বুঝতে পারলাম আমি হাবিবাকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে কখনো এটা বুঝতে দেইনি বা বলিনি। শুধু দূর থেকে ভালোবেসে যেতাম নীরবে। পড়া শেষ করে বিদেশে পাড়ি জমালাম পেটের তাগিদে। সেই বিদেশের অল্প কিছু টাকায় আমার আর মায়ের দিন ভালোই যাচ্ছিল। কিন্তু একদিন খবর পেলাম হাবিবা কোনো এক ছেলেকে ভালোবাসে। আমি আর সহ্য করতে পারলাম না। ছুটি নিয়ে দেশে ফিরে আসলাম। মাকে সব বলার পর মা নীরব ছিল। অনেক কষ্টে তাকে রাজি করিয়ে মামা বাড়ি পাঠালাম বিয়ের সম্বন্ধ নিয়ে। কিন্তু আমার মায়ের সাথে আগের বারের সব কিছুর পুনরাবৃত্তি হলো। বড় মামা মাকে ভংচং বুঝিয়ে কাইন্ড অফ অপমান করে ফিরিয়ে দিলেন। মা বাড়ি ফিরলেন পুরো স্থবির হয়ে। আমাকে কিছুই বললেন না। যখন জোরাজুরি করলাম তখন মা বললেন, সব শুনে আমি সব সহ্য করতে পারলাম না। ওই দিন রাতে রাগে দুঃখে কষ্টে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলাম। মা আমাকে হসপিটালে নিয়ে গেল, কিন্তু সেখানে আমাকে মৃত বলে ফিরিয়ে দিল। রাত 2টার দিকে ভ্যানে করে মা আমার লাশ নিয়ে শ্মশানের পাশ দিয়ে ফিরছিলেন। তখনই একটা অপরিচিত কণ্ঠ বলে উঠল, বৎস, তোর হারানো বুকের ধন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি। আমার শরণাপন্ন হ। মা প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু যখন তিনি ভ্যান চালকদের দিকে তাকান তখন আঁতকে ওঠেন। সে কোনো মানুষ ছিল না, বিভৎস এক আত্মা ছিল। সে বলে উঠল, বাবা তোকে স্মরণ করেছে, তার স্মরণে যা। মা একটা ঘোরের মধ্যে চলে গেলেন। এরপর আমাকে নিয়ে শ্মশানের ভেতরে সেই ঝুপড়ি ঘরে নিয়ে গেলেন। সেখানে বসেছিল একজন আঘরি বাবা। সে বলল, বৎস, তোর পুত্রকে ফিরিয়ে দিতে পারি আমি, আমার কাছে চা। তখন মা তার পায়ে লুটিয়ে পড়ে আমার প্রাণ ভিক্ষা চাইলেন। আঘরি তাকে বলল, আমি অবশ্যই তোর পুত্রকে ফিরিয়ে দেব, তবে তার জন্য তোকে বিনিময় দিতে হবে। মা অবাক হয়ে তাকালেন। আঘরি বললেন, পারবি তো দিতে? মা বললেন, আমার পুত্রের প্রাণের বিনিময়ে যা চাইবেন তাই দেওয়ার চেষ্টা করব, তবুও আমার ছেলেকে ফিরিয়ে দিন।
তখন আঘরি বলল, ঠিক আছে, আমার যা প্রয়োজন তা আমি নিজেই নিয়ে নিব, তুই বাইরে বস, তোর পুত্রকে ফিরিয়ে দিচ্ছে আমি। মা বাইরে গিয়ে বসলে আঘরি তার শক্তি দিয়ে আমার আত্মাকে ফিরিয়ে এনে আমার শরীরে প্রবেশ করায়। আমি জাগ্রত হতেই তাকে সামনে দেখে ভয় পেয়ে যাই। সে আশ্বস্ত করে বলে, ভয় পাস না বৎস, আমি তোকে ফিরিয়ে এনেছি, এবার তুই তোর মায়ের সাথে চলে যা, যা যা যা। আমি সম্মান জানিয়ে বাইরে মায়ের কাছে চলে যাই, কিন্তু আমি এটি খুনাক্ষরেও টের পাচ্ছি না বা বুঝতে পারি না যে আমার ছায়া আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানে ওই আঘরি বিনিময় হিসেবে আমার ছায়াবন্দি করে নিয়েছে, আর আমাকে তার দাস বানানোর জন্যই এই আয়োজন করেছিল। বাড়ি ফিরে এসে স্বাভাবিকভাবেই আমাদের দিন চলছিল, কিন্তু আমার একটা বিশেষ পরিবর্তন দেখা দিল। আমি নামাজ কিংবা কোরআনের আয়াত পড়তে পারতাম না, এমনকি আজান শুনলেও মাথা ধরে যেত, রোদে আমার ছায়া মাটিতে পড়তো না। আমি খুব চিন্তায় ছিলাম। এর মধ্যে একদিন শুনতে পাই হাবিবার সেই প্রেমিক মারা গেছে। মনে মনে খুশি হলেও পরক্ষণে মন খারাপ হয়, কারণ হাবিবাকে তো আর আমি পাবো না। কিন্তু বড় মামার ব্যবহারে মনে করে আমাকে ভেতর থেকে কেমন যেন তাদের প্রতি রাগ জাগাচ্ছিল। এভাবে কাটতে থাকে দিন, মাস, এমনকি বছর। একদিন আঘরি আমাকে তলব করেন। আমি যাওয়ার পর তিনি বলেন, তুই আমার হয়ে কাজ করবি। আমি বুঝতে পারি না কি কাজের কথা বলছেন তিনি, কিন্তু যখন বললেন শ্রীপুর গ্রামে গিয়ে রুকসানা মেয়েটির উপর নজর রাখতে আর কাকতারুয়া সালমান কি করে সব খোঁজ রাখতে, তখন আমি প্রথমে রাজি হইনি। তখন তিনি কাঁচের জার বের করে আমার ছায়া দেখান আমাকে আর বলেন, তোর জীবন ফিরিয়ে দেওয়ার সময় তোর মায়ের থেকে বিনিময় চেয়েছিলাম, তোর ছায়া আমার কাছে বন্দি করে নিয়েছি বিনিময় হিসেবে। তুই যদি আমার দাসে পরিণত না হোস তাহলে এই ছায়া আমি তোকে ধ্বংস করে দিব, আর তুই আবারও মরবি। আমি ভয় পেয়ে রাজি হয়ে যাই। এরপর শ্রীপুর গ্রামে মামা বাড়ি ফিরে আসি। রুকসানাকে প্রথম দেখাই আমার ভালো লেগে যায়, কিন্তু আমি এটা মানতে পারছিলাম না যে আমি হাবিবার প্রতি আমার ফিলিংস কমে যাচ্ছে আর রুকসানার প্রতি বেড়ে যাচ্ছে। তবুও যেই কাজের জন্য এসেছি সেই কাজ করতে থাকি চুপিসারে। আজানের সময় আমি চলে যেতাম আঘরির আস্তানায়, তাকে খবর পৌঁছাতাম। কিন্তু বিশ্বাস করো তোমরা, রুকসানাকে আমি ভালোবেসে ফেলেছি, ওর ক্ষতি হোক তা আমি কখনোই চাইনি। কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। ওই আঘরি আমার ছায়া বশ করে আমাকে নিয়ন্ত্রণ করেছিল। আমি আমার হুঁশে থাকতে পারছিলাম না। এবার সেহরিশ বলে, হায়দারকে কেন মেরেছিলি? ওয়াসিম বলে, গতরাতে রুকুর জন্য অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু হঠাৎ আমার কি যেন হয়ে গেল। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না, শুধু কানের মধ্যে আঘরির বলা কথা বাজছিল। সে বলছিল, হায়দারকে মেরে ফেল, হায়দারকে মেরে ফেল। আমি নেশাগ্রস্তদের মতো হায়দারের ঘরে চলে যাই। সে তখন সবেমাত্র ঘুমিয়েছে। তার বিছানা নিচে চকচক করছিল ধার দেওয়া একটা দাও। আমার কি যেন হয়ে যায়। আমি দাও তুলে হায়দারের গলায় চালিয়ে দিই। হায়দার ছটফট করতে করতে মেঝেতে পড়ে যেতেই আমার হুঁশ ফেরে। আমি ভয় পেয়ে যাই। তখন হায়দারের মৃত্যু নিশ্চিত করতে তার জন্যই রক কেটে দিই। ছটফট বন্ধ হলে পুকুরে গোসল করে এসে শুয়ে পড়ি। এতটুকু বলে থামে ওয়াসিম। তার মুখ থেকে এসব শুনে আকন্দ শেখ জমিনে বসে গেছেন। হাবিবাও অবাক হয়ে গেছে। ওয়াসিম ভাই তাকে ভালোবাসত, সে কখনো এটা বুঝতেই পারল না। অধরারও খারাপ লাগছে ওয়াসিমের কাহিনী শুনে, কিন্তু সে একটা অপরাধী, তার জন্য খারাপ লাগা সাজে না। সবাই স্তব্ধ হয়ে বসে আছেন। সেহরিশ বলে, আঘরি চেয়েছিল আমরা হায়দারের মৃত্যু সালমান করেছে এটা ভেবে কনফিউজড হয়ে যাই, আর সালমানের কঙ্কাল নির্দিষ্ট সময়ের ভেতরে খুঁজতে বেরোতে না পারি। যাই হোক, রাতের শেষ প্রহর শুরু হয়ে গেছে। এবার সালমান আর ওয়াসিমকে বিদায় দেওয়ার পালা। মেহেদি বলে, ওয়াসিমের বিদায় মানে? সেহরিশ বলে, ওয়াসিম জীবিত কোনো মানুষ নয়, তার মৃত শরীরে তার আত্মা ফিরিয়ে এনেছিল কেবল তান্ত্রিক। এবার তার শরীর থেকে তাকে মুক্তি দেওয়ার পালা। ওয়াসিম আকন্দ শেখ আর হাবিবার দিকে তাকিয়ে বলে, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আকন্দ শেখের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ওয়াসিম সবার দিকে এক নজর তাকিয়ে মুচকে একটা হাসি দেয়। আকন্দ শেখকে বলে, আমার মা এখন একলা হয়ে যাবে, তাকে আপনি দেখে রাখেন মামাজান। অতীতে যা হয়েছে সব ভুলে যান, আমার মাকে নিজের কাছে রেখে দিয়েন। আর আমার মাকে বলবেন আমার জন্য কষ্ট না পেতে। আমি আমার নিজ গন্তব্যে চলে যাচ্ছি, যেখানে আমার থাকার কথা। এই পৃথিবী এখন আমার বাড়ি নয়, আমি আমার আপন ঠিকানায় যাচ্ছি। আকন্দ শেখ ডুকরে কেঁদে ফেলেন। সবার চোখে পানি টলমল করছে। সেহরিশ এগিয়ে এসে ওয়াসিমের মাথা দুই হাতে চেপে ধরে বিড়বিড় করে কিছু পড়তে থাকে। আমরা দেখতে পাই ওয়াসিমের শরীর থেকে তার আত্মা আলাদা হয়ে আকাশে উড়ে চলে যাচ্ছে। ওয়াসিমের আত্মা দেহ ত্যাগ করতেই তার শরীর ঢলে পড়ে। আকন্দ শেখ ফুপিয়ে কেঁদে ওঠেন। মেহেদি বলে, চাচা কাঁদবেন না, মৃত্যুর পর আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে আমাদের আসল বাড়িতে চলে যেতে হয়। এই দুনিয়া একটা রঙ্গমঞ্চ, আর আমরা সুতায় বাঁধা কাঠপুতুলি। সালমান রুকসানার মাথায় হাত বুলিয়ে বলে, এবার ভাইকে যেতে দে রুকু, আর কখনো এমন পাগলামি করিস না কেমন? দেখলি তো ভাইকে ডেকে এনে কত বড় বিপদের সম্মুখীন হলি।
রুকু ফুঁপিয়ে কেঁদে বলে, আমি কোথাও যেতে দিব না তোকে ভাইয়া, তুই এখানে থাকবি আমার সাথেই, বলেই হাউমাউ করে কেঁদে ওঠে। সালমান রুকুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে হাবিবা কান্না করছে। সালমান তার দিকে তাকিয়ে বলে, ভালোবাসলেই যে ঘর বাঁধতে হবে এমন কোনো কথা নেই, থাক না কিছু অপূর্ণতা। তুমি আর আমি শত শত আলোকবর্ষ দূরে থেকে একে অপরকে ভাবছি, এমন হোক আমাদের প্রেম গাথা। হাবিবা ফুঁপিয়ে কেঁদে বলে, আমাদের কপালে যদি বিচ্ছেদী লেখা ছিল তাহলে সূচনা এত রঙিন কেন হলো? সেহরিশ বলে, সালমান আমাদের দ্রুত করতে হবে, সময় ফুরিয়ে এসেছে। ভোরের আলো ফোটার আগেই ক্রিয়াকর্ম শেষ করতে হবে। সালমান অশ্রুসিক্ত চোখে হাবিবা আর রুকুর দিকে তাকিয়ে বলে, নিজের খেয়াল রেখো দুজনে, আর মনে করো না এই পৃথিবীতে তোমরা একা, আমি সবসময় তোমাদের মনে বাস করব। সালমান মেহেদীকে বলে, ভাই আমার বোনকে আপনি নিজের বোনের মতো দেখবেন আজ থেকে, তাকে আপনার হাতে তুলে দিলাম, সৎ পাত্রের হাতে আমার বোনকে দিবেন আশা রাখি। মেহেদী আশ্বাস দিয়ে বলে, আজ থেকে রুকু আমার বোন, তুমি চিন্তা করো না ভাই। সালমান আকন্দ শেখের দিকে তাকিয়ে বলে, আপনার মেয়েকে দেখে রাখবেন চাচা। আকন্দ শেখ ঝরঝরে করে কেঁদে বলেন, আমারে ক্ষমা করে দিও বাপ, আমি তোমার লোকে মেলা অবিচার করছি, হানিফের কথা হইন না আমি জুলুম করছি তোমাকে উপরে, আমারে ক্ষমা করে দাও বাপ। সালমান দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার উপর কোনো রাগ বা ক্ষোভ কিছুই নেই চাচা, যদি থাকতো তাহলে আপনি আজ এখানে উপস্থিত থাকতেন না। হানিফ আপনাকে যে কথা ওই দিন বলেছিল তা যদি রুকুর সম্পর্কে কেউ আমাকে বলতো আর আমি জানতাম কোনো ছেলে আমার রুকুর সাথে খারাপ কিছু করতে চাইছে, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আমি দিতাম তাকে। সেই বিবেচনায় আপনার ভুলকে আমি কিছু ভুল মনে করছি না, কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে কখন জানেন চাচা? যে বাপকে জন্মের পর থেকে কঠিন আর আমার প্রতি নির্দয় দেখে আসছি, সেই বাপ আমার জীবন ভিক্ষার জন্য আপনার পায়ে পড়ে কান্না করেছে। যে মা আমার মৃত্যু কামনা করেছিল সেই মা আমার জন্য আপনার স্ত্রীর পায়ে পড়েছে। আজ আমার জন্মদাত্রী মা আমাকে আর আমার পিতাকে হারিয়ে পাগল হয়ে গেছেন, আর ছোট বোনটা বাবাহারা ভাইহারা, আর আমার পাগল মাকে সামলাতে যেয়ে নিজের শখ আহ্লাদের কথা ভুলে গেছি। হতাশাময় আর কষ্টের অসহায়ত্বের জীবন তারা কাটাচ্ছে, আর আমি তাদের জন্য কিছুই করতে পারছি না, পারবও না। এর চেয়ে বড় কষ্ট আমার আর নেই। ওই দিন আমি দেখেছিলাম একটা পাথর মানুষ কিভাবে নিজের ঔরসজাত সন্তানের প্রাণ ভিক্ষা চেয়ে হাউমাউ করে কাঁদতে পারে। আমি দেখেছিলাম একটা পাষাণ মানুষ কিভাবে নিজের অবহেলিত পুত্রের কষ্ট দেখে ছটফট করতে পারে। আকন্দ শেখ কান্না বিজড়িত গলায় বলেন, পারলে আমারে ক্ষমা করে দিও বাজান, আমি অনেক অবিচার করছি তোমার লগে, আমার বইনের লগে, তার সওয়ালের লগে। এই মানসিক অশান্তি আমার পীড়া দিতেছে, আমারে ক্ষমা করে দিও তোমরা। অনুশোচনা আর কষ্টে আকন্দ শেখ হাউমাউ করে কাঁদছেন। বাবর আজম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ভাই সাহেব শান্ত হন, কাঁদেন না। সালমানের চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে, তার সাথে উপস্থিত সবাইও কান্না করছে। সেহরিশ ইশারা করতেই মেহেদী, আশিক আর সাব্বির কঙ্কালের 3 খণ্ড পাশাপাশি জোড়া দিয়ে মাটিতে শুয়ে রাখে। এবার সেহরিশ সাদা সুরমা দিয়ে একটা সার্কেল এঁকে সালমানকে বলে, তুমি এই সার্কেলের ভেতর চলে এসো সালমান। সালমান শেষবারের মতো হাবিবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আমরা দেখতে পাই কাকতারুয়ায় ভেসে উঠেছে সালমানের নিষ্পাপ মুখশ্রী। হাবিবা ডুকরে কেঁদে ওঠে, প্লিজ সালমান তুমি যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, প্লিজ থেকে যাও, যেও না প্লিজ, আমি তোমাকে কোথাও যেতে দিব না। বলেই হাবিবা ছুটে আসতে নিলে মেহেদী তাকে ধরে ফেলে। হাবিবা কান্না করে বলে, আমাকে যেতে দিন ভাইয়া, আমার সালমানকে আমি কোথাও যেতে দিব না, আমি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব, প্লিজ আমাকে ছাড়ুন। মেহেদী শক্ত হাতে হাবিবাকে ধরে রাখে। হাবিবা ছোটার জন্য ছটফট করছে। সেহরিশ আসন পেতে বসেছে, তার ডান পাশে কিছুটা সামনে কঙ্কাল খণ্ডগুলো রাখা, আর বাম পাশে কিছুটা সামনে সালমান সার্কেলের ভেতর দাঁড়িয়ে আছে। রুকসারা হাউমাউ করে কাঁদছে। অধরা পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে শান্ত হতে বলছেন। সাব্বির, আশিক, আকন্দ শেখ, মেহেদী, বাবর আজম সবার চোখে পানি। এ যেন এক হৃদয় বিদারক ঘটনা ঘটে চলেছে। সেহরিশ তার গুরুজি তান্ত্রিক আমানুল্লাহকে স্মরণ করে তার কার্য শুরু করে দিয়েছে। সে আশিক আর সাব্বিরকে বলে, আমি ইশারা দেওয়ার সাথে সাথে তোমরা কেরোসিন কঙ্কালে ঢেলে দিবা, আর মেহেদী আপনি আগুন ধরিয়ে দিবেন। সাব্বির, মেহেদী, আশিক মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সেহরিশ মুক্তিমন্ত্র পাঠ করতে থাকে। ধীরে ধীরে সালমানের চারপাশে সুরমা বলয়ে আগুন ধরে যায়। সেহরিশ জোরে জোরে তন্ত্রমন্ত্র পাঠ করছে, আর একটু পরপর আগুনে কিছু একটা ছুঁড়ে মারছে। সবাই করুণ চোখে সালমানের দিকে তাকিয়ে আছে। সেহরিশ মন্ত্র পড়তে পড়তে তার মুখ দিয়ে রক্ত গলগল করে বেরোতে থাকে। সবাই ভয় পেয়ে তার দিকে এগোতে চাইলে সে হাত দিয়ে নিষেধ করে এগোতে। এভাবে 10 মিনিট এক নিঃশ্বাসে সে মুক্তিমন্ত্র পাঠ করে তার হাত দিয়ে ইশারা করতে সাব্বির আর আশিক কঙ্কালে কেরোসিন ঢেলে দেয়। এরপর মেহেদী হাবিবার হাত ছেড়ে দিয়ে ধীরে ধীরে কঙ্কালের দিকে এগিয়ে আসে। সে পকেট থেকে দেশলাই বের করে কাঠিতে আগুন ধরায়। সালমান শেষবারের মতো সবার দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দেয়। রুকুকে বলে, বোন আমার
মাকে দেখে রাখিস। হাবিবা, আমাকে তুমি ক্ষমা করো, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমাদের পথ চলা এখানেই সমাপ্তি হলো। হাবিবা জোরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, প্লিজ যেও না সালমান। মেহেদি দেশলাইয়ের কাঠি কঙ্কালে ফেলতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। কঙ্কালটি আগুনে পুড়তে থাকে আর কাকতারুয়া সালমানের গায়েও আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। রুকু চিৎকার করে সেন্সলেস হয়ে জমিনে পড়ে যায়। অধরা তাকে আঁকড়ে ধরে জমিনে বসে পড়ে। সেহরিশ চোখ খুলে তাকায়। মেহেদি, আশিক, সাব্বির, বাবুর আজম, আকন্দ শেখ সবাই সালমানের অন্তিম যাত্রা দেখছেন অশ্রুসিক্ত নয়নে। হঠাৎ কে যেন ছুটে গিয়ে সালমানকে আঁকড়ে ধরে। আকন্দ শেখ চিৎকার করে ওঠেন, হাবিবা! আকস্মিক এমন হওয়ায় হঠাৎ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে সালমানের সাথে পুড়ে যাচ্ছে হাবিবাও, কিন্তু তার মুখে ব্যথার কোনো চিহ্ন নেই। সে সালমানকে জড়িয়ে ধরে তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। সালমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে এমনটা আশা করেনি। আকন্দ শেখ মেয়েকে আগুনে পুড়তে দেখে চিৎকার করে বুকে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়েন। বাবর আজম, আশিক, সাব্বির তাকে ধরাধরি করে বসানোর চেষ্টা করে, কিন্তু আকন্দ শেখ ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 9 বছর পর ঘোমটা টেনে এক রমণী ফুলে ফুলে সজ্জিত এক বিছানায় বসে আছে। লাজুক রাঙা মুখ নুয়ে রেখেছে সে। দরজায় কড়া নেড়ে গলা খাঁকারি দেয় এক যুবক। রমণী লজ্জায় আরো মিইয়ে যায় যেন। যুবক ধীর পায়ে এগিয়ে এসে গলা খাঁকারি দেয়। রমণী হাসে। সেই হাসিতে তার দেহখান হালকা দুলে ওঠে। যুবক এবার বিছানায় বসে কাঁপা হাতে রমণীর ঘুমটা সরাতেই একটা মায়াবী মুখশ্রী ভেসে ওঠে। আমরা দেখতে পাই সে চিরচেনা শ্যাম বর্ণা মেয়েটি মুখে এক প্রাণবন্ত হাসি টেনে চোখ নামিয়ে রেখেছে শাড়ির ভাঁজে। এবার যুবক বলে ওঠে, মাশাআল্লাহ প্রেয়সী, আমি তোমাকে শতবার ভালোবাসি, লক্ষবার ভালোবাসি, অসংখ্যবার ভালোবাসি। এমনকি পৃথিবীতে যত সংখ্যা আছে সব ছাপিয়ে গিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। রমণী রিনরিনে গলায় বলে, আমিও তোমায় অগণিতবার ভালোবাসি প্রিয়। আমরা দেখতে পাই হাবিবার সামনে শেরওয়ানিতে বসে আছে সালমান। সুন্দর শুভ্র নির্মল হাসি তার মুখে। হঠাৎ কি যেন হয়ে যায়, পুরো কক্ষে আগুন লেগে যায়। হাবিবাকে সালমান আঁকড়ে ধরে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। একসময় আগুন বেড়ে গিয়ে পুরো কক্ষ পুড়িয়ে দেয়। ধীরে ধীরে আগুন সালমানের শরীরে লেগে যায়। হাবিবা চিৎকার দিয়ে তাকে ধরতে এলেই সালমান সজোরে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় হাবিবাকে, আর দরজা বন্ধ করে দেয়। হাবিবার চোখের সামনে পুরো ঘর আগুনে পুড়তে থাকে, সাথে সালমানও। হাবিবা জোরে একটা চিৎকার দেয়। ডাক্তার কবির রেগুলার চেকআপের জন্য কেবিনে উপস্থিত ছিলেন। হঠাৎ পেশেন্টের আঙুল নড়তে দেখেন আর যন্ত্রতে বিপ বিপ শব্দ করতে থাকে একেবারে। ডাক্তার কবির দ্রুত চেক করেন হাবিবাকে। হাবিবার হার্ট রেট কমে আসছে, শ্বাস প্রশ্বাস খুব অল্প অল্প চলছে। নার্স এবং ডাক্তার কবির সবাই হাবিবাকে নিয়ে ব্যস্ত। আধা ঘন্টা চেষ্টার পর হাবিবার অবস্থার উন্নতি হয়। ডাক্তার কবির হাঁপিয়ে উঠেছেন। তিনি ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করেন। আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন, আপনাদের রোগী কোমা থেকে ফিরেছে। ফোন রেখে হাবিবার দিকে ডাক্তার কবির এক পলক তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে যান। হাবিবা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। ইঞ্জেকশনের প্রভাবে তার চোখ লেগে আছে, কিন্তু ভেতরে সজাগ। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। 15 মিনিটের মধ্যে হাসপাতালে হন্তদন্ত হয়ে প্রবেশ করে মেহেদি আর রুকু। তারা দ্রুত চলে যায় কেবিনের বাইরে, কিন্তু হাবিবার কেবিনে তাদের ঢুকতে দেয়নি। তাই তারা চলে আসে ডাক্তার কবিরের কেবিনে। রুকু আর মেহেদিকে দেখে ডাক্তার কবির তাদের ভেতরে আসতে বলেন। রুকু তড়িঘড়ি করে প্রশ্ন করে, হাবিবা কেমন আছে ডক্টর? সে ঠিক আছে তো? কবির হালকা হেসে বলেন, ইটস আ মিরাকল মিস রুকসানা। 9 বছর পর মিস হাবিবার জ্ঞান ফিরেছে অ্যান্ড সে রেসপন্স করছে। আমরা আশাবাদী সে শীঘ্রই সুস্থ হবে। রুকুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অবশেষে এতগুলো বছর পর প্রিয় বান্ধবীকে ফিরে পাবে সে। মেহেদি বলে, ডাক্তার কবির, আমরা কি তার সাথে দেখা করতে পারি? না মিস্টার মেহেদি, আপাতত না, তবে আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই দেখা করতে পারবেন। আসলে কোমা থেকে ফেরার পর সে অনেক ছটফট করছিল। তার কন্ডিশন খারাপ হয়ে যাওয়ায় তাকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। কোমা থেকে ফেরার পর প্রায় প্রতি পেশেন্টই একটা ঘুমের মধ্যে থাকে এবং এমনটা হওয়া স্বাভাবিক, তাই ভয়ের কিছু নেই। আমরা আশাবাদী সে দ্রুত রিকভারি করবে। মেহেদি আর রুকু আশ্বস্ত হয়। ডাক্তারের সাথে কথাবার্তা শেষে রুকু আর মেহেদি হাবিবার কেবিনের বাইরে চলে আসে। দরজার ছোট্ট গ্লাসের দিকে তাকিয়ে হাবিবার নিষ্পাপ মুখশ্রী দেখতে পায় রুকসানা। রুকসানা অতীতে স্মৃতিচারণ করে। 9 বছর আগে সেদিন হাবিবা সালমানের সাথে পুড়ে যাচ্ছিল, কিন্তু সালমান তার ভালোবাসার মানুষকে পুড়তে দেখতে পারছিল না। তাই হাবিবাকে বাঁচাতে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। হাবিবা ছিটকে জমিনে পড়লে মেহেদি আর সেহরিশ পাটের বস্তা দিয়ে চেপে ধরে আগুন নেভায়। সালমান পুড়তে পুড়তে ধীরে ধীরে বাতাসে মিশে যায়। হাবিবাকে ইমিডিয়েটলি শহরের হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করে মেহেদি। হাবিবার শরীরে 85% পুড়ে গিয়েছিল, না বাঁচার সম্ভাবনাই বেশি ছিল।
কিন্তু আল্লাহর কুদরতে সে সেবার বেঁচে গিয়েছিল, কিন্তু ডুব দিয়েছিল এক ঘুমন্ত নগরীতে। সেখান থেকে ফিরতে তার 9টা বছর লেগে যায়। হঠাৎ হই হট্টগোল শুনে রুকুর ধ্যান ভাঙে। সে এগিয়ে যেতে দেখতে পায় মেহেদী আর ডাক্তার কবির একটা বৃদ্ধের কান্না থামানোর চেষ্টা করছে। রুকু কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আরও অনেক মানুষ জড়ো হয়েছেন হাসপাতালের করিডোরে। ডাক্তার কবির জিজ্ঞেস করেন, চাচা আপনি কান্না করছেন কেন, কি হয়েছে? এবার লোকটা তার আঞ্চলিক ভাষায় বলতে লাগে, ডাক্তার সাহেব, আমি আইছিলাম গু পরীক্ষা করাইতো, মল রুটিন টেস্ট করাতে এসেছিল। আমি বেরেন্সিতে গু থুইয়া পেশাবা গেছিলাম, আয়া দেখি আমার গু ওর ব্যাগ নাই। বলেই আবারও কাঁদতে লাগলেন। রুকু মুখ টিপে হাসছে। হসপিটালে উপস্থিতির সবাই হাসতে থাকে। ডাক্তার কবির মেহেদিও মুচকি মুচকি হাসছে। এবার বৃদ্ধ লোকটা খেপে গিয়ে বলে, যে গুয়ে আমার গুয়ের ব্যাগ চুরি করছে ওগুরে পাইলে আমি পুলিশে দিমু। মেহেদি বলে ওঠে, মুরব্বি মুরব্বি। পুরো করিডোরে হাসির রোল পড়ে যায়। রুকসানা খিলখিল করে হাসছে। ডাক্তার কবির সেই হাসি মুগ্ধ হয়ে দেখছেন। এই মেয়েটিকে বিগত 9 বছর ধরে টেনশনে আর কষ্টে মনমরা দেখেছেন সবসময়। আজ এতগুলো বছর পর তাকে প্রাণ খুলে হাসতে দেখে মনের অজান্তে ডাক্তার কবিরের মুখে হাসি ফুটে উঠেছে। মেহেদি সব দেখেছিল। সে মুচকে এসে মনে মনে বলে, সালমান, আমি তোমার কথা রাখবো। এতদিনে মনের মতো একটা সৎ, নিষ্ঠাবান আর কর্মঠ পাত্র পেয়েছি। মেহেদির ফোনে কল আসতে সে উঠে কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে অপর পাশ থেকে একটা পুচকু বলে, বাবাই মাম্মাম মারছে। মেহেদি বাচ্চাদের মতো কণ্ঠে বলে, বাসায় এসে মাম্মামকে বকে দিব বাবাই, আমার সোনামণিকে কে মেরেছে? তখনই পাশ থেকে রিনরিনে গলায় আলিজা বলে, বাসায় আসো একবার, বাপ মেয়েকে রশি বেঁধে একসাথে পেটাবো। মেহেদি হু হু করে হাসে। এই হাসি তৃপ্তির। একটা সুন্দর সংসার, সুন্দর জীবনের দৃষ্টান্ত এই হাসি। 9 বছর আগে সেই অভিশপ্ত গ্রাম ছেড়ে সবাই শহরে চলে এসেছে। রুকসানা, ময়নামতি, ফুলওয়ারা বেগম, অথরা, বাবর আজম, আলিজা আর ছোট্ট আশফিকাকে নিয়ে মেহেদির সুন্দর একটা পরিবার। ফুলওয়ারা বেগম এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। ছোট্ট আশফিকাকে নিয়ে ফুলওয়ারা বেগম আর ময়নামতির সময় হেসে খেলে পার হয়। দৃশ্য চলে যায় একটা বাসার বেলকনিতে। অথরা খাদি শাড়ি পরে চোখে গাঢ় কাজল লেপেছে, হাতে একটা বই, নাম কাদম্বরী। খুব মনোযোগ দিয়ে বইটি পড়ছিল। তখনই একটা আননোন নাম্বার থেকে কল আসে। রিসিভ করতে অপর পাশ থেকে একজন মহিলা কথা বলে ওঠেন। সব শুনে অধরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা আন্টি, আমি তাকে বুঝিয়ে বলবো। অধরা ফোন রেখে আকাশের দিকে তাকায়। আজ আকাশটা ভীষণ অন্যরকম লাগছে। গুমট বাথা ঝড়ের মতো একেবারে নিস্তব্ধ, নিশ্চুপ। অধরা কিছুক্ষণ একমনে তাকিয়ে থেকে ফোনে একটা নাম্বার ডায়াল করে। একবার রিং হতেই ফোন রিসিভ করে বলে, হ্যালো। খুব পরিচিত একটা কণ্ঠস্বর। অধরা বলে, কেমন আছেন? তুমি যেমন রেখেছ। হেয়ালি করবেন না, আমার একদম ভালো লাগে না এসব। আপনার মা কল করেছিলেন? কি বলেছে? বলেছেন আপনি বিয়েতে রাজি হচ্ছেন না। তার একটা মাত্র ছেলে, তিনিও চান ছেলের বউকে দেখতে। শেষ বয়সে নাতিপুতির মুখ দেখে মরতে। ও আচ্ছা। ও আচ্ছা মানে কি? কিছু না। কিছু না মানে? অনেক কিছু, কিন্তু তুমি কখনো বুঝোনি, বোঝার চেষ্টাও করনি। আমি বুঝতে চাইও না। আপনি বিয়েতে মত দিবেন এবং বিয়েটা করবেন, এটা আমার অনুরোধ নয়। আমি জোর গলায় বলছি আপনাকে। কোন অধিকারে? অধরা চুপ করে যায়। কণ্ঠস্বর আবারও বলে ওঠে, বলছো না যে? অধরা মৌনতা ভেঙে বলে, নারী তার প্রথম প্রেমকে প্রচণ্ড ঘৃণা করতে পারে, কিন্তু কখনো ভুলতে পারে না। কাগজে পানি পড়লে যেমন ছাপ রেখে যায়, নারীর মনেও প্রথম প্রেম তেমনই একটা গভীর দাগ ফেলে যায়। অপর প্রান্তে লোকটা তার উত্তর পেয়ে গেছে। অধরা তাকে নিশ্চুপ দেখে বলে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি আপনার মায়ের ইচ্ছা পূরণ করুন। আমি চাই না আপনি আমাকে ভেবে আপনার জীবনটা একাকিত্বে কাটান। আমি না হয় নিজেকে গুছিয়ে নিয়েছি, কিন্তু আপনি কেন নিজের জীবনটা এভাবে এলোমেলো করে দিচ্ছেন? এবার কণ্ঠস্বর বলে ওঠে, থাক না কিছু অপূর্ণতা। জীবনে সব পেয়ে গেলে নষ্ট জীবন। তুমি না হয় আমার অনুভবে আমার পুরোটা অস্তিত্ব জুড়ে রইলে। আমি তোমাকে ভেবে বাকি জীবন আরামসে পার করলাম। জানো তো, অপূর্ণতাই ভালোবাসার পরিণাম। প্রেম শুধু সেই অনুভূতির নাম। অধরা কল কেটে দিয়ে আকাশের দিকে তাকায়। আকাশে আজ মেঘ করেছে ভীষণ। কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টির ফোঁটায় ধুয়ে মুছে যায় অধরার গোপন অশ্রুজল। অপর প্রান্তের মানুষটি আরাম কেদারায় হেলান দিয়ে ফুসফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি আমার কাছে কোনো কলম নও, যার কালি ফুরিয়ে গেলে ফেলে দিতে হয়। তুমি আমার কাছে একটা সম্পূর্ণ ডায়েরি, যাতে জমিয়ে রাখা অনুভূতিগুলো সযত্নে তোলা রয়। 9 বছর আগে বাংলাদেশ ছাড়ার আগে সেহরিশ অধরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু অধরা রাজি হয়নি। সে সেহরিশকে ফিরিয়ে দেয়।
অধরার মনে এখনও ওয়াসিম গভীর একটা ছাপ ফেলে গেছে, যা সে ভুলতে পারেনি। অন্যদিকে সেহরিশও অধরাকে মন দিয়ে পাগল প্রায়। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেহরিশ আসামে ফিরলেও অধরাকে মনের ভেতর খুব যত্নে সঙ্গে নিয়ে গিয়েছিল। এরপর কেটে গেছে 9 বছর। অধরাকে অনেক মানানোর চেষ্টা করেছে, কিন্তু সে রাজি হয়নি। সেহরিশের মা তাকে বিয়ে করানোর অনেক চেষ্টা করে চলেছেন, কিন্তু তার একটাই কথা, কখনো বিয়ে করলে অধরাকে করবে, নয়তো চিরকুমার থেকে যাবে। আমরা দেখতে পাই দুটি আলাদা শহরে দুজন নর নারী তাদের বুকের ভেতরে জমিয়ে রাখা কষ্টগুলো উগরে দিচ্ছে।